কিছুক্ষণ আগে আমরা বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত রিপোর্ট নিয়ে কিছুটা আলাপ আলোচনা করেছি। আবার পরবর্তী তারিখ হয়েছে রবিবারে সকাল 11টা, কারণ এগুলো বিস্তারিত দফাওয়ারি আলোচনা করে আমরা যাচ্ছি। সেই ক্ষেত্রে এখন আমি একদম বলতে পারবো না যে স্পেসিফিক আমরা কতগুলো দফায় এক করতেছি। আমরা প্রায় সব বিষয়ে কাছাকাছি আসতে পেরেছি। কিছু বিষয়ে তো আমাদের ভিন্ন থাকতেই পারে আছে, তবে সংবিধানের প্রস্তাবনা, প্রজাতন্ত্র, রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস, তারপরে আইন বিভাগ পর্যন্ত আমরা আজকে এগুতে পেরেছি সংবিধানের বিষয়ে। বাকি নির্বাহী বিভাগ এবং নির্বাহী বিভাগ এবং আরেকটা যে আপনার কমিশন না কমিশন এক্সিকিউটিভ থেকে শুরু করবো। আমরা জুডিশিয়ারিটা আমরা আলাদা আলোচনা করেছি। জুডিশিয়ার মানে বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত এবার সংবিধানের মধ্যেও যে বিচার বিভাগের অংশটি আছে সেটা আমরা একসাথে আলোচনা করব। সুবিধা যে সংবিধানের সংস্কার কমিশনের যে বিচার বিভাগ সংক্রান্ত রিপোর্টটা আছে তার সাথে বিচার বিভাগ যে আলাদা সংস্কার কমিশন থেকে যেহেতু আলাদা সংস্কার কমিশন হয়েছে তার সাথে একসাথে আমরা আলোচনা করার জন্য সেটা একটা নির্ধারণ করে রেখেছি। তাহলে পরে একবার সংবিধান কমিশনের সাথে বিচার বিভাগ নিয়ে আলোচনা, আর একবার বিচার বিভাগের সংস্কার কমিশন নিয়ে আলোচনা, সেটা রিপিটেশন করা লাগবে না, একসাথে আলোচনা করবো। সেই জন্য সেটা বাকি অংশটা আমরা আগামী রবিবারে শুরু করবো বলে আশা করছি। আর অন্যান্য বিষয়গুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং প্রশাসন এগুলা আজকে আলোচনা হয়নি, সেটা পরবর্তী দিনে হবে। তা আমরা এখন সবকিছু আলোচনা না করে সামারি আকারে আপনাদেরকে বলতে পারবো না বিষয়টা। তবে সংবিধান সংস্কার কমিশনের যে তাতে আমরা সংবিধানের প্রিয়াম্বল, প্রজাতন্ত্র এবং আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস, এগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে আমরা একমত পোষণ করতে পেরেছি এবং কিছু কিছু বিষয়ে আমরাও আমাদের মতামত সুচিন্তিত মতামত দেবো বলেছি। ওনারাও কিছু কিছু বিষয়ে আমাদের মতামত প্রেক্ষিতে পুনরায় সিদ্ধান্ত নিয়ে করে জানাবেন বলেছেন। আমরা কিছু কিছু বিষয় এমন আছে যে সমস্ত বিষয়গুলো আমরা এখানে বিবেচনা করা উচিত বলে মনে করেছি। আমাদের দলীয় পুরানো লোক এখন মোটামুটি আমি স্পেসিফিক কিছু না বলে দুপুরে যেটা বিচার বিভাগ সংক্রান্ত বলেছে ওই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। সংবিধান সংক্রান্ত বিষয়ে তো আমরা বিশেষ করে 70 অনুচ্ছেদের বিষয়ে আমরা আমাদের মতামতটা দিয়েছি, ওনারা আমাদের মতামত দিয়েছেন। ওনারা সেটা কতটুকু গ্রহণ করবেন না করবেন সেটা পরবর্তীতে দেখা যাবে। আমরা আমাদের দিয়েছি যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে, সামাজিক কালচারে এবং প্র্যাকটিসে যদি আমরা 70 অনুচ্ছেদ অর্থবই ছাড়া বাকি সর্বক্ষেত্রে রোপণ করি তাহলে সরকারের স্থায়িত্ব থাকবে না এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বাধা বাড়ে। সেটার অভিজ্ঞতা বাংলাদেশের অতীতের রাজনীতিতে এবং ওর পূর্ব ইতিহাসেও আমরা পাই, অনেক নজির পাই। তো সেক্ষেত্রে আমরা বলেছি অর্থবিল, সংবিধান সংশোধন বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো বাদে সংসদ সদস্যরা যে কোনো বিষয়ে আলাপ আলোচনা এবং সংসদে ভোট দিতে তাদের কোনো বাধা থাকে। আর প্র্যাকটিসের মাধ্যমে গণতন্ত্র সমৃদ্ধ এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে যেহেতু আমরা এখনো পর্যন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির উপর দাঁড়া করাতে পারিনি, ভবিষ্যতে যদি আমরা গণতান্ত্রিক সাংবিধানিক শাসনের ধারাবাহিকতায় যদি সেই পর্যায়ে পৌঁছতে পারি তাহলে 70 অনুচ্ছেদের বিষয়ে আরো অনেক বিষয় তখন আমরা ওপেন করে দিতে পারবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পারবে, সেটা আমরা মনে করি। এছাড়া অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা বিষয়গুলো বলেছি। সংবিধান সংশোধনের ক্ষেত্রে বলেছি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে ওনাদের যে প্রস্তাব ছিল সকল সংবিধান সংশোধনী গুলো সংশোধনের পরবর্তীতে উভয় পক্ষে পাশ করার পরে তারপরে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য যখন যাবে তখন গণভোট
আমরা বলেছি যে সকল সংবিধানের সংশোধনী গণভোটের জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র যে সমস্ত বিষয়াদি গণভোটের জন্য নির্ধারিত থাকবে, যেমন বর্তমান সংবিধানে আছে যে প্রস্তাবনা আর্টিকেল 8 মানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর্টিকেল 48 এবং 56 এবং 142 যেটা 142 যেটা সংবিধান সংশোধনের কার্যক্রমগুলো মানে উপায়গুলো বলা আছে, সেই ক্ষেত্রে 142 ইটসেলফ এটা যদি সংশোধন করতে হয় তাহলে সেটা গণভোটে যেতে হয়। সেটা এখন রিইনস্টেট হয়েছে সুপ্রিম কোর্টের 15th অ্যামেন্ডমেন্ট এর মামলাতে, যেটা ভার্ডিক্ট এসছে। তবে সেটা পার্লামেন্টে পরবর্তীতে গৃহীত হওয়ার পরে সেটা কার্যকর হবে। এখন এই সমস্ত ক্ষেত্র ছাড়াও যদি ভবিষ্যৎ পার্লামেন্ট কোনো কোনো বিষয়ে গণভোটের জন্য উপযুক্ত মনে করে যে পার্লামেন্টে সংবিধান সংশোধন গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতি তখন সেই সমস্ত বিধানগুলো গণভোটের মধ্যে দেওয়া যায়, সেটা পরবর্তী পার্লামেন্ট চিন্তা করবে। ঢালাওভাবে যদি আমরা সকল সংশোধনী গণভোটের জন্য বিধান রাখি তাহলে সেটা অনুচিত হবে। সেটা আমরা মনে করি যে ওনারা সেটা বুঝতে পেরেছেন। এছাড়া আরো অনেক বিষয়ে আলোচনা হয়েছে, পরবর্তীতে আবার জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মতো বিষয় আপনারা একমত হননি, তো এরকম কি কোনো বিষয় যেটা আপনারা দ্বিমত ছিলেন আজকে আলোচনা করে একমত? জাতীয় সাংবিধানিক কাউন্সিল বিষয়টা আজকে আমরা ওই পর্যন্ত আলোচনা করতে পারিনি। এমনি আমরা প্রথম দিকে দফাওয়ারি আলোচনার আগে এই বিষয়ে কিছুটা আলোচনা করেছে, সেটা যেদিন বিস্তারিত আলোচনা করবো সেটা করবো। আমরা আমাদের পক্ষ থেকে যে সমস্ত মতামতের উপরে আমরা মতামত দিয়েছি কমিশনের রিপোর্টের উপরে, সেখানে আমরা বলেছি এই ধারণার সাথে আমরা এক নই। কারণ জাতীয় কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা এনসিসি নাম ওনারা অবহিত করেছেন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, সেটার যদি প্রবর্তন হয়, এটা আমাদের দেশে কোনো প্র্যাকটিস ছিল না। আমাদের রাজনৈতিক ইতিহাস এবং পার্লামেন্টারি হিস্ট্রিতে এটা নতুন হবে এবং এই নতুন প্র্যাকটিসটা হঠাৎ করে একটা অধ্যায় এখানে আনার ব্যবস্থা হলে সেটা অন্যান্য ক্ষেত্রে নির্বাহী বিভাগকে এবং আইনসভাকে দুর্বল করে দেওয়া হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমরা যেই সময় পার্লামেন্ট থাকবে না অথবা সংসদ ভেঙে যায়, সেই সময়কার ক্ষেত্রে দেখা যাবে সেই কমিশন খুব বেশি ক্ষমতা প্রাপ্ত হয়ে অন্য কিছু করে কিনা, এইগুলো আমরা চিন্তা ভাবনা করেছি। তারপরে আমরা বলেছি এই বিষয়টা পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের বিস্তর আলোচনার মধ্য দিয়ে গ্রহণ করা হবে কি হবে না সেটা তখন আলোচনা করা যাবে। এখন আমরা নীতিগতভাবে একমত হই না। 8, 9, 10, 12 বিষয়ে আপনারা বলেছিলেন যে এখানে বিএনপি পঞ্চদশ সংসদের পূর্ব অবস্থায় ফিরে যেতে চায়, সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে? সেটা স্পেসিফিক আসলে আপনারা কোন অবস্থাটা ফিরে যেতে আসলে সংসদে অনেক করেছে সেটা নিয়ে এই বিষয়টা আমি আলাদা একটা প্রেস ব্রিফিং করেছিলাম। আমার মনে হয় যেহেতু একটা বিভ্রান্তি সৃষ্টির প্রয়াস নিয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখেছি বিভিন্নভাবে যে রাষ্ট্র পরিচালনা মূলনীতি 9, 10, 11 বা 8, 9, 10 পর্যন্ত, এখানে মূলত আমরা পঞ্চদশ সংশোধনের পূর্ববর্তী অবস্থায় ফেরত যেতে চেয়েছি, অর্থাৎ 5th অ্যামেন্ডমেন্টে গৃহীত যে সমস্ত নীতি সেগুলো যেগুলো প্রিভিল করে দ্বাদশ সংশোধনী, তার কারণ হচ্ছে এইখানে একটা ভুল বোঝার কারণ ছিল সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে ওখানে ধর্মনিরপেক্ষতা সহ অন্যান্যগুলো বাতিলের জন্য প্রস্তাব করেছে। সেই জায়গায় তো আমাদের সরাসরি একমত হওয়া উচিত ছিল, তাই না? আমরা যেভাবে দিয়েছি সেটা মিস ইন্টারপ্রিট এই জন্য হচ্ছে যে আমরা 8, 9, 10 স্প্রেডশিটের মধ্যে 5, 6, 7 কলাম দফা আর কনস্টিটিউশনের 8, 9, 10, 12 এগুলোর ক্ষেত্রে আমরা সবগুলো কম্পাইল করে দিয়েছি যে এই নীতিমালা যেগুলো রাষ্ট্র পরিচালনা নীতিমালা পঞ্চদশ সংশোধনের পূর্ব অবস্থা ছিল সেখানে যাওয়া হোক এবং 5th অ্যামেন্ডমেন্টের মতো করে আমরা সমর্থন করি। 5th অ্যামেন্ডমেন্টে যা গৃহীত হয়েছে, অর্থাৎ ওইখানে ধর্মনিরপেক্ষতা নেই, ওইখানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ওইখানে অন্যান্য বিষয় গণতন্ত্র, জাতীয়তা সবকিছু আছে রাষ্ট্র মূলনীতি হিসেবে এবং সংবিধানের মূলনীতি হিসেবে। দুই জিনিস কিন্তু প্রিয়াম্বলে যেটা সেটা সংবিধানের মূলনীতি আর এখানে রাষ্ট্রপতির মূলনীতি, আমরা সেটা ইন্টারপ্রিট করেছি। সুতরাং আমরা বহুত্ববাদের পক্ষেও নই, আমরা ধর্মনিরপেক্ষতা নীতির পক্ষেও নই, কিন্তু আমরা লেখার সময় লিখেছি পঞ্চদশ সংশোধনের পূর্ববর্তী অবস্থা। এই জন্যই একটা মিস ইন্টারপ্রিট করার সুযোগ পেয়েছিল। আসলে তা নয়, আমরা এখন পরিষ্কার করছি আমরা 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে গৃহীত মাধ্যমে গৃহীত রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং সংবিধানের মূলনীতি যেটা আছে সেখানে চাই
এবং সেটাতে ধর্মনিরপেক্ষতা নাই, সেখানে বহুত্ববাদ এখন যে নতুন করে প্রস্তাব করা হচ্ছে সেখানে আমরা বিরোধিতা করেছি। তবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার যে কথাগুলো স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ করা আছে সেই সমস্ত বিষয়ে ওনারা প্রস্তাবনা এবং রাষ্ট্রীয় নীতিতে অন্তর্ভুক্ত করা যায় এখানে প্রস্তাব করেছে। আমরা বলছি এই বিষয়ে আমরা নীতিগতভাবে এখন তবে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সেটা আপনাদেরকে পরে জানাব। এগুলোর ক্ষেত্রে যদি আমরা নিয়ম বলি এবং রাষ্ট্রপতির নিয়ে আসি সেই ক্ষেত্রে আমরা করে যাই, আমরা সরাসরি নাকচ করি না। অনেক বিষয় আছে, এগুলো বিস্তারিত আমরা কম্পাইল করে জানাবো। 57 হচ্ছে যে আপনাদের সেখানে দ্বিমত ছিল, 57 সেটা নিয়ে একটা দ্বিমত ছিল এদের সাথে। বিষয়টা কি? সেটা ছিল যে সংসদ সদস্য যখন ভোট দিবে সরকার প্রধান 57 না, 70 এর ক্ষেত্রে তো প্রথমেই করেছি। আপনার যেগুলো একমত হয়েছিল সবুজের বাস্তবায়নটা কিভাবে হবে? এটা জাতীয় ঐক্য কমিশনের কাজটা কি? সবার সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে, যে সমস্ত বিষয়াদি এগুলো কম্পাইল করে ওনারা সেটা রিপোর্ট প্রণয়ন করবেন। হয়তো যারা যারা কমিট হয়েছে সেই পক্ষগুলোকে স্বাক্ষর করতে বলবেন, সেটা ওনারাই বুঝবেন। এটাকে ওনারা জুলাই চার্টার বলবেন না কি বলবেন। কিন্তু ওনারা তো আসলে নিষ্পত্তির জায়গায় 6টা আলাদা আলাদা নিষ্পত্তি বলেছিল। গণভোট বলেছে, গণপরিষদ বলেছে, সংসদের মাধ্যমে বলেছে, অধ্যাদেশের মাধ্যমে বলেছে। আপনারা কি ওই বিষয়ে আলোচনা করেছেন? আমি তো প্রথমেই সেটা শিকায়ত করে গেলাম, মানে সমালোচনা করে গেলাম সকালবেলা, যে স্প্রেডশিটের মধ্য দিয়ে হ্যাঁ না জবাব দিতে বলা হয়েছে, যেটা সেটা আমাদেরকে বিভ্রান্তি করেছে এবং সেটা মিসলিডিং হয়েছে। সেটা অনেকাংশে ওনারা হয়তো প্রকাশ্যে স্বীকার না করলেও করছেন, কারণ ওখানে যে রিডিং কোশ্চেনগুলো করা হয়েছে, আপনি একমত কিনা হ্যাঁ বলেন, না বলেন, দ্বিমত বলেন, গণভোটের মাধ্যমে চান কিনা, গণপরিষদ চান কিনা, অথবা গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চান কিনা। আগে তো আমাকে ডিসাইড করতে হবে যে আমি এই বিষয়গুলো গণভোট চাই না। আগে ডিসাইড করতে হবে যে গণপরিষদ আমরা মানি কিনা। আগে ডিসাইড করতে হবে যে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনের এই আইডিয়াটার সাথে আমরা একমত কিনা, তারপরে না হ্যাঁ না বলবো। আর যে সমস্ত বিষয় স্প্রেডশিটে এসছে এগুলো বিস্তারিত যে ওনাদের সুপারিশ আছে তার সাথে অনেকগুলো ভগ্নাংশ, খণ্ডিত অংশ পুরোপুরি আসে নাই, যার জন্য বলেছি যে আমরা বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার পরে ওগুলো নিয়ে আলোচনা করবো। আমরা আজকে তাই করেছি, আমরা স্প্রেডশিটের উপরে কোনো মনোযোগই দিইনি।